এটা ঠিক করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা হায়ার ম্যাথের উপপাদ্য নিয়ে আলাপ করব, ঠিক আছে? উপপাদ্যগুলো নিয়ে আমরা আলাপ করব। তবে উপপাদ্যগুলো তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাও ছিল, অর্ধবার্ষিকী আবার বার্ষিকও আছে। তো এখন 3.3, 3.4 এগুলো নিয়ে আলাপ করব, ঠিক আছে? তো ইতিমধ্যে আমরা এই লম্ব বিক্ষেপ নিয়ে কথা বলেছিলাম, তারপরে আমরা একটু লম্ব বিক্ষেপ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তা লম্ব বিক্ষেপটা জিনিসটা কি একটু দেখো সবাই। কারেন্ট চলে গেছিল, বুঝছো? এই জন্য এই অবস্থা হয়েছে, কারেন্ট হঠাৎ করে চলে গেছে। আচ্ছা, তাহলে লম্ব বিক্ষেপটা কি একটু বলছিলাম। দেখো লম্ব বিক্ষেপ কি, এই যে দেখো কোন রেখার উপর কোন বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝানো হয় ওই বিন্দু লম্ব বিক্ষেপ। কোন বিন্দু লম্ব বিক্ষেপ কিন্তু একটা বিন্দুই হয়। আবার ধরো এখানে আরেকটা বিন্দু, ধরো এখানে আছে সি বিন্দু থেকে আমি একটা লম্ব আঁকলাম একটা রেখার উপর, সিডি লম্ব আঁকলাম, তাহলে সি বিন্দু লম্ব বিক্ষেপ হবে সিডি, আর সি বিন্দু লম্ব বিক্ষেপ হবে ডি বিন্দু। তাহলে কোন বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝানো হয় ওই বিন্দু লম্ব বিক্ষেপ। তাহলে আমি যদি এটা যোগ করে দেই, তাহলে এটা একটা রেখা হয়ে গেল, এসি রেখা। এসি রেখা লম্ব বিক্ষেপ হবে, তাহলে বিডি রেখা। তাহলে আমরা রেখার লম্ব বিক্ষেপটা বলতে আমরা কি পেলাম? ধরো এরকম একটা রেখার লম্ব বিক্ষেপ আঁকবো আমরা। তো রেখার দুই প্রান্ত থেকে দুইটা লম্ব আঁকবো। এই প্রান্ত থেকে ওই নির্দিষ্ট রেখার উপর একটা লম্ব আঁকলাম সি, আবার ওই প্রান্ত থেকে একটা লম্ব আঁকলাম ডি। তাহলে এবি রেখার লম্ব বিক্ষেপ হলো সিডি রেখা, ঠিক আছে? ওই সেটা বুঝাই ফেলছিলাম। তো তোমাদের ভিডিওটা পরে অন্য কেউ দেখবে, তো ওটা তো বাতিল হয়ে গেছে, এই জন্য আমি এটা আবার একটু দেখাচ্ছি আর কি, ঠিক আছে? তার একটু সংক্ষেপে বলতেছি। তাহলে এবি রেখার লম্ব বিক্ষেপ হলো সিডি রেখা। তাহলে যে কোনো একটা রেখার লম্ব বিক্ষেপ হলো একটা রেখা হয়, আর একটা বিন্দুর লম্ব বিক্ষেপ কিন্তু একটা বিন্দু হয়, ঠিক আছে? তো যে কোনো একটা রেখার দুই প্রান্ত থেকে দুইটা লম্ব আঁকলে ওই রেখাটা হবে আমাদের উপর রেখাটা লম্ব বিক্ষেপ, ঠিক আছে? আরেকটু বলি, দেখো ধর রেখাটা যদি এমন হয় যে এক প্রান্ত একটা, ওই রেখা যে রেখার উপর লম্ব আঁকবো আমি, ওই রেখার উপর যদি এক প্রান্ত থাকে, তখন এবি রেখার লম্ব বিক্ষেপটা কি হবে? তখন এবি রেখার লম্ব বিক্ষেপ হবে কি, আমরা তো সবসময় একটা রেখার লম্ব বিক্ষেপ আঁকলে রেখার দুই প্রান্ত থেকে দুইটা লম্ব আঁকবো। এখন এ বিন্দু থেকে কিভাবে লম্ব আঁকবো? এ বিন্দু থেকে লম্ব আঁকবো কিভাবে? কারণ এ বিন্দু থেকে তো এ বিন্দুটা তো ওই রেখার উপরই আছে, এটা থেকে তো আর লম্ব আঁকা যাবে না। তাহলে এটা এই থাকবে, আর বি থেকে আমি লম্ব আঁকবো ধরো এখানে সি। তাহলে এবি রেখার লম্ব বিক্ষেপ হবে এখানে এসি রেখা, ঠিক আছে? যে কোনো রেখার লম্ব বিক্ষেপ বললে তুমি একটু খেয়াল করবে। আরেকটা জিনিস একটু বলে দিই, গাছটা হয়ে গেল। এই যে ধরো তোমাকে দিল যে এই বিন্দুটা লম্ব বিক্ষেপ এই রেখার উপর আঁকবা, ওই রেখার উপর লম্ব আঁকবা, এই বিন্দুটা হবে এই রেখার লম্ব বিক্ষেপ। এখন ধরো এই একটা রেখা এইভাবে আছে, এটা এই রেখার উপর লম্ব আঁকবা, লম্ব বিক্ষেপ, ঠিক আছে? ধরো এটা এক্স ওয়াই রেখা একটা, আর এটা এবি রেখা। এবি রেখা থেকে এবি রেখার লম্ব বিক্ষেপ এক্স ওয়াই এর উপর লম্ব বিক্ষেপটা কি হবে? ঠিক এটা একই রকম, এই এ থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকতে হবে, এই যে এই রেখা, এই কোণটা যেন এক সমকোণ হয়। আবার এ থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকতে হবে, এই কোণটা যেন এক সমকোণ হয়। লম্ব মানে তো এক সমকোণ হবে, তাই না? অর্থাৎ যে রেখার উপর লম্ব বিক্ষেপ আঁকতে বলবে ওই রেখার উপর তুমি লম্ব আঁকবা, যে দিক দিয়েই হোক। তাহলে এখানে এবি রেখার লম্ব বিক্ষেপ হবে এই রেখার উপর সিডি রেখা। আবার এই ক্ষেত্রে এবি রেখার লম্ব বিক্ষেপ হবে এই জায়গায় এসি রেখা। এখানে দেখো এসি রেখার লম্ব বিক্ষেপ হবে এখানে বিডি রেখা। যে রেখার উপর লম্ব বিক্ষেপটা হবে ওই রেখার উপর তোমার লম্বটা আঁকতে হবে, দুই মাথা থেকে দুইটা লম্ব। এটা হলো সংক্ষেপে বোঝালাম আর কি লম্ব অভিক্ষেপ জিনিসটা। আর একটা বিন্দু লম্ব বিক্ষেপ কিন্তু একটা বিন্দু হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এবার আমরা এই উপপাদ্যটা যেটা অর্ধেক বোঝাই ফেলছিলাম অবশ্য, তারপর আরেকটু বলতেছি। তাহলে এখানে বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয় এবং এই দুইটার যে কোনো একটা বলতে আমরা নিলাম বিসি, বাকি হলো কোনটা এসি। ওই এসি এর লম্ব বিক্ষেপ, একটা বাহু নেব আর বাকি বাহুটা লম্ব বিক্ষেপ নেব। এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্র মানে গুণফল, আয়তক্ষেত্রের দ্বিগুণ মানে দুই দ্বারা গুণ, দ্বিগুণের সমষ্টির সমান। এটা দেখো প্রশ্নটার কথা বললাম আমরা এতক্ষণ বলছি যদিও, তারপরে সংক্ষেপে আবার একটু বলে আসলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, মনে করি ত্রিভুজ এবিসি এর এসিবি কোণ স্থূলকোণ। কোনটা কি জাস্ট এটা আমরা একটু চিত্রটা বলতেছি এখানে, কিন্তু দেখো মনে করি ত্রিভুজ এবিসি এর এসিবি কোণ স্থূলকোণ।
এবং এবি হলো স্থূলকোণের বিপরীত বাহু। আর স্থূলকোণের সন্নিহিত, সন্নিহিত মানে পাশাপাশি, তোমার দুই হাত ডানে বামে যেটা থাকে এটা হলো সন্নিহিত, আর তোমার সামনে বা পিছনে যেটা থাকে এটা হলো বিপরীত। ঠিক আছে? তাহলে এই কোণের সামনে আছে এবি, এটা হলো বিপরীত বাহু, আর কোণের সন্নিহিত বাহু হলো এসি আর বিসি। তো এখানেই বললাম এবিসি ত্রিভুজের মধ্যে এসিবি কোণ স্থূলকোণ, এবি হলো স্থূলকোণের বিপরীত বাহু, এটা বিপরীত বাহু হলো এবি, এবং সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহু দুটো হলো এসি আর বিসি। দেখছো? এরপরে বিসি বাহুর বর্ধিতাংশের উপর, এই যে বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহু, এই যে এসি বাহুর লম্ব বিক্ষেপ হলো সিডি। দেখছো? আমি এসি বাহুর লম্ব বিক্ষেপ আঁকতেছি, এসি বাহুর লম্ব বিক্ষেপ। কেন এসি বাহুর লম্ব বিক্ষেপ? দেখো সি বিন্দুটা তো এই বাহুর উপরই আছে, আর এর থেকে একটা লম্ব আঁকলাম, তাহলে সিডিটা হবে কি? সিডি হবে এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে প্রমাণ করতে হবে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। দেখো আবারও বলি, এবি স্কয়ার এই কোণের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু সন্নিহিত বাহু দুটো, এই যে এসি আর বিসি, সন্নিহিত বাহু দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। এরপরে কি? এই দুইটার যে কোনো একটা নিলাম বিসি, যে কোনো একটা নেব, আর বাকি যেটা থাকবে ওটা লম্ব অভিক্ষেপ সিডি। এই যে দেখো এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, যে কোনো একটা নেব আর বাকিটা নেব লম্ব অভিক্ষেপ। এই দুইটারই কিন্তু এখানে কাজ আছে, একটা বাহু সরাসরি যাবে আর বাকি যেটা থাকবে ওটা লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র গুণ করলে এটাকে বলা হয় আয়তক্ষেত্র। লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি সমান। এখন তুমি বলতে পারো যে এসি আর বিসি এর মধ্যে বিসি নিলাম, যদি এসি আর বিসির মধ্যে আমি এসি নিলাম না কেন? যদি এসি আর বিসির মধ্যে আমি এসি নিতাম তাহলে বিসির লম্ব বিক্ষেপ আঁকা লাগতো, বিসির লম্ব বিক্ষেপ আঁকাটা তখন আবার অন্যভাবে চিত্রটা আঁকা লাগতো। আমরা যে চিত্রটা আঁকছি ওই চিত্র অনুযায়ী এখানে, ঠিক আছে? ঠিক আছে? তাহলে এই যদি আমি এসি বিসি নিতাম, এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ তো আমি এর থেকে লম্ব আঁকতে পারি, বি থেকে তো লম্ব আঁকা এই চিত্রের মধ্যে ঝামেলা, তখন বিটাকে অন্য দিকে লিখতে হতো। ঠিক আছে? এটা খেয়াল রাখবা। এবার দেখো প্রমাণ, এই যে গেল বিশেষ নির্বাচন, এবার প্রমাণটা খেয়াল করো। প্রমাণে এখানে দেখো, যেহেতু এডিটা আমরা লম্ব আঁকছি, এডি কি আঁকছি? লম্ব। লম্ব না আঁকলে কখনোই লম্ব অভিক্ষেপ পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, লম্ব অভিক্ষেপ পাইছি মানে হলো লম্ব আঁকছি, এই জন্য লম্ব ছাড়া কখনোই লম্ব অভিক্ষেপ হইতে পারে না। এই জন্য এ বি ডি পুরা ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কিন্তু এক সমকোণ, এই কোণটা হলো ডি কোণটা যেটা, এই কোণটা হলো এক সমকোণ। এই জন্য তুমি এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ দুইটা আছে, একটু ভালো করে খেয়াল করো, একটা হলো এ বি ডি আর একটা হলো এ সি ডি, এই দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। আমি যে কোনো একটা আগে নিয়ে কাজ করতে পারি। তোমাদের এখানে আগে নিচ্ছে হলো এ বি ডি ত্রিভুজটা, পুরাটা আগে নিচ্ছে, আমি ছোটটা আগে নিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি হয়, ঠিক আছে? বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি হয় এ বি ডি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? ঠিক আছে? তাহলে প্রমাণ দেখো, বিসি বাহুর উপর বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ সিডি হয় কোন এডিবি, এটাও লিখতে পারি এবিডি এক সমকোণ অথবা এবিডি সমকোণী ত্রিভুজ। আমি দেখো একটু অন্যরকম করি, কোন এডিবি সমান এক সমকোণ, একটু অন্যরকম লিখতেছি আর কি। ঠিক আছে? তাহলে এডিবি কোন এক সমকোণ বলা যায় কথা, তুমি যদি বলো ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, তাই কি কথা? ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার আমি ছোট ত্রিভুজটা আগে নিই, তোমাদের বই এবিডি ত্রিভুজটা আগে নিছি, বড় ত্রিভুজটা আগে নিছি, আমি ছোটটা আগে নিচ্ছি। দেখো ছোটটা আগে নিলে মানে একটু সুবিধা হয় আর কি, এই জন্য নিচ্ছি। দেখো ত্রিভুজ এসিডিএ, পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি পাই এখানে খেয়াল করো। এসিডি থেকে আমরা পাই কি? এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা তো আমরা সবাই বুঝি, রেখে দিলাম 1 নাম্বার পিথাগোরাস উপপাদ্য অনুসারে। ঠিক আছে? কি অনুসারে পাইছি?
পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা এটা পাই s স্কয়ার সমান a স্কয়ার প্লাস c স্কয়ার। কি সবাই বুঝছো না এটা? দেখো খুব সহজ কিন্তু প্রমাণটা। প্রথমে আমরা এটাকে বলে দিলাম সমকোণ, কারণ BC এর উপর AC এর লম্ব অভিক্ষেপ CD। লম্ব অভিক্ষেপ আঁকা মানে লম্ব আঁকা, লম্ব অভিক্ষেপ হওয়ার কারণে ADB কোণ। ADB বলতে তো ADC একই কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে লম্ব এক সমকোণ হওয়ার কারণে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে এটা লিখতে পারি। ঠিক আছে, এবার আসো পুরা ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ABDA। আবার ত্রিভুজ ABDA, এটার ক্ষেত্রে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি লিখি? AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস, এই যে দেখো ABD পুরা ত্রিভুজটা কিন্তু AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। ঠিক আছে, দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, দেখবা যে নিজে নিজে পারবা, এটা পড়া লাগবে না। ঠিক আছে, একটু খেয়াল করো জাস্ট। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু অঙ্কের মতো। দেখো AD স্কয়ার প্লাস, এবার BD খেয়াল করো তো, BD স্কয়ার। BD কে আমরা কি লিখতে পারি? সবাই চিত্রটার দিকে তাকাও। BD কে দুইটা অংশে লিখতে পারি, BC প্লাস CD। দেখা যায় না? দেখো তো, BD কে আমরা লিখতে পারি BC প্লাস CD। তাহলে BD এর জায়গায় লিখতে পারি BC প্লাস CD, আর স্কয়ারের জায়গায় তো স্কয়ারই থাকবে। এই BD কে আমরা লিখলাম BC প্লাস CD। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো AD স্কয়ারই থাকলো প্লাস, এটাকে আমরা সূত্র করতে পারি। দেখো এটা সূত্রটা কি হয়? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো সবাই। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? BC প্লাস CD হোল স্কয়ার, মানে কি A প্লাস B হোল স্কয়ার সূত্র। A প্লাস B হোল স্কয়ার সূত্র, হ্যাঁ গুড, রিনা আক্তার লিখছে BC প্লাস CD। হ্যাঁ, তাহলে A প্লাস B হোল স্কয়ার সূত্র A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। A বলতে BC আর B বলতে CD। A প্লাস B, এই যে A স্কয়ার প্লাস 2AB, এই দেখছো, প্লাস B স্কয়ার। দেখছো, A হলো প্রথমটা, B হলো দ্বিতীয়টা। তাহলে A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটু আসো। আচ্ছা, তাহলে বিশেষ নির্বাচনটা আমাদের মুছে দিতে হবে একটু। বিশেষ নির্বাচনটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা থাকো, প্রমাণ করতে হবে কি এটা দেখবা তোমরা। আচ্ছা, তাহলে বা AB স্কয়ারটা কিন্তু বারবার লিখি না আমি। দেখো আরেকটা লাইন লিখে দিই এখানে। এই যে দেখো AD স্কয়ার প্লাস CD স্কয়ার এক রঙে কিন্তু আছে এটা। এই যে AD স্কয়ার প্লাস CD স্কয়ার, ওই যে এটা লাস্টে টাইমে আনলাম, প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD। দেখছো এটা কি করছি আমি? এখানে কিন্তু কোনো পরিবর্তন করি নাই, জাস্ট ওই CD স্কয়ারকে আমি আগে নিয়ে আসলাম। AD স্কয়ার প্লাস CD স্কয়ার, এই যেটা। এরপরে কিন্তু বাকি যা আছে তাই লিখছি। দেখো BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD। দেখছো বাকিগুলো যেভাবে আছে এইভাবে আছে না? এখানে পুরো লাইনটাই কিন্তু যা আছে তাই, জাস্ট আমরা কি করছি, এই যে ওই CD স্কয়ারকে আগে আনলাম। দেখছো, এই যে দেখো AD স্কয়ার প্লাস CD স্কয়ার, এই দুইটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এই দুইটার জায়গায় ওই যে এক নঙে আছে দেখো AD স্কয়ার প্লাস CD স্কয়ার, এটার জায়গায় আমি কি লিখতে পারি? এই দুইটার জায়গায় AC স্কয়ার লিখে দিলে তো শেষ। দেখছো কত সহজ না? সুতরাং AC, এই যে AB স্কয়ার তো আমি বারবার লিখি না, লেখা লাগবে না তোমাদের। সুতরাং AB স্কয়ার সমান, এই যে দেখো এই দুইটার জায়গায় আমি লিখবো, এই যে দেখো AD স্কয়ার প্লাস CD স্কয়ার, এটার জায়গায় আমরা লিখতে পারি কি? AC স্কয়ার। এটার জায়গায় লিখবো AC স্কয়ার প্লাস, আর বাকিগুলো যা আছে তুমি তাই লিখে দাও, প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD। এই দেখো প্রমাণিত। এটা কোন কঠিন জ্যামিতি হলো বলো তো? দেখো তোমরা সবাই আশা করি এটা খুব সহজেই পারবা। জাস্ট আমরা দুইবার সমকোণী ত্রিভুজ নিছি, এটাকে একটু লিখে দিতে পারো এখানে 1 নং হতে। 1 নং হতে মানে কি? এই যে দেখো এই দুইটার মানটা আমি লিখলাম AC স্কয়ার। এই দুইটা কোথা থেকে পাইছি? এই যে দুইটার জায়গায় AC স্কয়ার 1 নং থেকে পাইছি। তাহলে দেখো কত সহজ একটা জ্যামিতি। এখানে দেখো প্রথমে আমি নিলাম এই সমকোণী ত্রিভুজটা, ছোটটা। তোমাদের বইয়ে নিছি প্রথম বড়টা, কোনো সমস্যা নাই, তুমি যেটা লেখো। প্রথমে আমি নিছি ছোটটা,
এই যে এবিডি সমকোণী ত্রিভুজ, এসিডি সমকোণী ত্রিভুজ, পরে নিছি বড়টা এবিডি। এই যে এবিডি দেখছো, এবিডি নেওয়ার পরে এই বিডি কে আমি লিখলাম বিসি প্লাস সিডি। বিসি প্লাস সিডি লিখে এটা সূত্র করে দিছি শুধু a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, শেষ। এই যে সিডি স্কয়ার কে আগে আনলাম, এনে এই মানটা বসাই দিলাম, এই দুইটার যোগফলের সমান হলো s স্কয়ার। এই দুইটার জায়গায় আমি s স্কয়ার লিখলাম, আর বাকিগুলো যা আছে তাই দেখো। কি বুঝতে পারছো সবাই? খুব সহজ না? সবাই বুঝছো কিনা দেখো ভালো করে। এটা কি জানো, মানে এটা হলো এই ভালো করে বুঝে তুমি লিখবা। আবার তুমি যদি আজকে বুঝছো এটা আজকে আবার লিখো, অথবা কালকে না, আজকে রাত্রে না পারো কালকে লিখলা, তাহলে দেখবা যে তুমি অবশ্যই অবশ্যই ভালো পারবা। ঠিক আছে নার্গিস আক্তার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। আহসান আবিদ ভালো, দুষ্টামি করো না, সিঙ্গেল ইনবক্স করো, কেউ লিখতেছে কি? আচ্ছা 10। আচ্ছা তাহলে দেখো এটা শেষ, এটা মুছে দেবো আমি। এবার 3.4 করব। ঠিক আছে, আমি দুইটা এখানে 4টা জ্যামিতি আছে তোমাদের, 3.3, 3.4, 3.5 আর 3.10। 10 বলা যায় না দশমিকের পরে, 10। তো ওইটা কিন্তু অনেকটা বড় একটা জ্যামিতি, একটাই লাগবে, একদিন লাগবে করা। আচ্ছা তারপরে দুইটা করলাম, তো আর দুইটা করবো ইনশাল্লাহ আজকে আমরা। দুইটা বেশি দিলে আবার পারবা না। আচ্ছা তাহলে এখানে দেখো এটা ছিল 3.3, এটা ছিল স্থূলকোণী ত্রিভুজের। আর পরেরটা বলছি কি দেখো 3.4, 3.4 বলছে যে কোনো ত্রিভুজের। এটা ছিল কি স্থূলকোণের বিপরীত বাহু, আর ওইটা হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু। যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। এখানে একটু জিনিস ভালো করে খেয়াল করো একটু, প্রশ্নে বলা আছে এখানে বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। আর পরেরটা কিন্তু এটা বলে না এরকম যে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা কিন্তু বলে নাই, বলছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আর এটাতে কিন্তু বলে নাই যে কোনো ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। কেন বলে না এটা দেখো, কারণ যে কোনো ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ থাকে। যে কোনো ত্রিভুজ আঁকো, একটা না দুইটা সূক্ষ্মকোণ হবে। আর স্থূলকোণ কিন্তু যে কোনো ত্রিভুজে হয় না। স্থূলকোণ হলেও স্থূলকোণী ত্রিভুজ লাগবে স্থূলকোণ পেতে গেলে, আর সূক্ষ্মকোণ পাইতে গেলে যে কোনো ত্রিভুজ আঁকলে তুমি সূক্ষ্মকোণ পাইবা। এই যে আমরা যে সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, স্থূলকোণী ত্রিভুজ আঁকলেও দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু স্থূলকোণ, দেখছো? আবার সমকোণী ত্রিভুজ আঁকো, ওইটারও দেখো দুইটা কোণ স্থূলকোণ হয়। এই জন্য আমাদের বলা হয়েছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। সূক্ষ্মকোণ বললে তুমি যে কোনো ত্রিভুজ আঁকলে হলো। আচ্ছা দেখো ওইটা আমরা যাবো এখন 3.4। আচ্ছা যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, খেয়াল করো সবাই। এখানে এই জন্য দুইটা ত্রিভুজ আঁকছে আর কি, যে কোনো ত্রিভুজ বলতে সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকছে একটা, আবার স্থূলকোণী ত্রিভুজ আঁকছে একটা। ঠিক আছে, এটা কি লেখছে? নূপুর ইসলাম, নূপুর ইসলাম লেখছো স্যার ক্লাসের রুটিনটা দিয়েন। ক্লাসের রুটিন দিয়ে আমি 1 মাসের ধরে ক্লাস করতেছি। কখন ক্লাস করতেছি আশা করি সবাই জানে, বুঝছো? তো তুমি তো এতদিন ক্লাস করো নাই তাহলে মনে হইতেছে, তাই না? ক্লাসটা আমি করতেছি। স্যার এইডব্লিউ দেখবেন না? করো না স্যার, এইডব্লিউ দেখবেন না, ঠিক আছে? কেন এইডব্লিউ দেখবো না কেন? তোমাদের তো বলি পাঠাইতে, পাঠাও না তো। আচ্ছা খেয়াল করে দিকে, এরপরে তো আমরা আঁকতেছি। দেখো যে কোনো ত্রিভুজ আঁকো, এটাতে খেয়াল করো সবাই। যে কোনো ত্রিভুজ ইচ্ছা মতো আঁকি, ঠিক আছে? ঠিক আছে, কোনো মাপ ছাড়া এমনি আঁকছি আমরা, ঠিক আছে? আচ্ছা এ বি সি, আবার একটা আঁকো স্থূলকোণ ত্রিভুজ, কারণ তো যে কোনো ত্রিভুজ আঁকতে বলছে তো আমাদের, এই জন্য সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকো, স্থূলকোণী আঁকো, যে কোনো অসুবিধা নেই, দেখছো?
মরে গেছে। আচ্ছা তাহলে দেখো মনে করি এ বি সি, এটারও দেখো এ বি সি, ঠিক আছে? এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের সি কোণ সূক্ষ্মকোণ। দেখো সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, আর স্থূল কোণ হলো a স্কয়ার প্লাস সি স্কয়ার। পিথাগোরাস সূত্র কে বললো এটা? a স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস সি স্কয়ার সমান s স্কয়ার কিভাবে হয়? এটা রিনা আক্তার জিজ্ঞাসা করলো এতক্ষণ পরে। এটা এই যে পিথাগোরাস উপপাদ্য, এটা কি ছিল চিত্রটা? এই চিত্রটা ছিল এরকম, দেখো এ বি সি আর এখানে আঁকছিলাম লম্ব, এটা ডি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ না? দেখো তো এই যে এটা আগের চিত্রটা, আগেরটা, এই যে এ সি ডি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তাই এটা অতিভুজ না? এস তো অতিভুজ। এস স্কয়ার সমান এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস সি স্কয়ার কিভাবে হয় বুঝতে পারছো? ঠিক আছে? এটা পিথাগোরাস উপপাদ্য, তোমরা পাশে লিখে দিতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য এতটুকু লিখলেও হয়। ঠিক আছে? এক নংয়ের পাশে লিখে দিবা পিথাগোরাস উপপাদ্য, অথবা উপরে লিখতে পারো পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো, আচ্ছা ওটা বুঝতেছি না, এটা দেখো একটু। মনে করি ত্রিভুজ এবিসি এর, মনে করি ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ। এটারও দেখো সি কোণটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে? এটা আমরা সবাই জানি। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ। এবার সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? ঠিক আগেরটার মতো, কিন্তু আগেরটা লিখছিলাম স্থূলকোণের বিপরীত বাহু, এখানে কিন্তু লিখতেছি সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তাহলে সি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি? সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। দেখো একটা বললেই কিন্তু দুইটা হয়ে যাচ্ছে, আমরা দুইটা চিত্রের জন্য কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা বলা লাগবে না। দেখো মনে করি ত্রিভুজ এবিসি, দেখো এটাও এবিসি এটাও এবিসি। মনে করি ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ, ওই যে দেখো দুইটাতেই হয়ে গেল। সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি, দেখছো এটা তো কিন্তু এবি, একবারই বলবো আমরা এবি। এবং সন্নিহিত বাহু দুইটা কি? এসি এবং বিসি, এসি এবং বিসি। এবার বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, এই যে এ থেকে একটা লম্ব আঁকো, এ থেকে কার উপর লম্ব আঁকছি আমরা? এটা কিন্তু বিসি এর উপর আঁকলাম, বিসি এর উপর এডি লম্ব আঁকলাম। এখানে কি দেখো, এ থেকে কি বিসি এর উপর লম্ব আঁকা যাবে? দ্বিতীয় চিত্রটাতে বিসি এর উপর তো লম্ব আঁকা যাবে না। তো বিসি এর উপর লম্ব আঁকলে কি করতে হবে? এই বিসি বাহুটাকে বর্ধিত করে নিতে হবে আগে, বিসি বাহুটাকে বর্ধিত করে তারপরে লম্ব আঁকতে হবে, তাই না? এই জন্য এখানে লম্ব আঁকলাম আমরা ডি, এটা কি ঠিক? তাহলে এখানে দেখো কি বলবো? বিসি এর উপর, বিসি এর উপর মানে চিত্র 1 এ, এবং বিসি এর বর্ধিতাংশের উপর চিত্র 2 এ এডি লম্ব আঁকলাম, বিসি এর উপর এবং বিসি এর বর্ধিতাংশের উপর। ঠিক আছে? এই জন্য বলবো কি বিসি এর উপর চিত্র 1, আর তোমাদের বইয়ে কিন্তু লিখছে বাম পাশের চিত্র ডান পাশের চিত্র। তুমি ইচ্ছা করলে চিত্র 1 এবং চিত্র 2 ও দিতে পারো, বা চিত্র ক চিত্র খ। যেমন ধরো এই যে দিলা তুমি এনে চিত্র 1 আর চিত্র 2। কেউ যদি চিত্র 1 2 না দিয়ে বাম পাশের চিত্র বা ডান পাশের চিত্র লেখো বইয়ের মতো, তাও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো বিশেষ নির্বাচন কি? মনে করি ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ, এটা তো সূক্ষ্মকোণ, এটা তো সূক্ষ্মকোণ। তা আমরা দুইটাতে সূক্ষ্মকোণ এরকম বলবো না, আমরা শুধু বলবো ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে? এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? এবি, তো ঠিক আগেরটার মতো। এবং সন্নিহিত বাহু দুটি এসি এবং বিসি, সন্নিহিত বাহু এসি এবং বিসি। এবার দেখো বিসি এর উপর, এটা হলো বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি। এই যে এসি বাহুর লম্ব বিক্ষেপ, দেখো এ থেকে একটা লম্ব আর সি তো এখানে আসি, এসি এর লম্ব বিক্ষেপ সিডি। এখানেও দেখো এসি এর লম্ব বিক্ষেপ কিন্তু সিডি। এই পর্যন্ত এসি কার লম্ব বিক্ষেপ বলছি আমি? এসি এর লম্ব বিক্ষেপ। তার এ থেকে একটা লম্ব, সি থেকে একটা লম্ব আঁকতে হয়। যে রেখার লম্ব বিক্ষেপ বলবে ওই রেখার দুই প্রান্ত থেকে দুইটা লম্ব আঁকতে হয়। তাইলে এসি বললে এ থেকে আমি একটা লম্ব আঁকবো, সি থেকে একটা লম্ব আঁকবো।
এই যে এ থেকে আঁকলাম, আর সি থেকে তো লম্ব আঁকা যাবে না, কারণ সিটা তো ওই বাহুর উপরই আছে। এই জন্য সি বিন্দু লম্ব বিক্ষেপ সি বিন্দুই হবে। এই জন্য এসি রেখার লম্ব বিক্ষেপ হবে সিডি। এখানেও দেখো এসি রেখার লম্ব বিক্ষেপ হবে, এই যে এটা লম্ব আকার পরে এসি রেখার লম্ব বিক্ষেপ সিডি। ঠিক আছে, তাহলে এসি রেখার লম্ব বিক্ষেপ হলে এখানে সিডি প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো বিশেষ নির্বাচনটা লিখি একটু। বিশেষ নির্বাচন বইটা দেখলে তোমরা বুঝতে পারবা। মনে করি ত্রিভুজ এবিসি এর এসিবি কোণ সূক্ষ্মকোণ, আগেরটা লিখছিলাম স্থূলকোণ। মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ সি কোণ বা এসিবি কোণ, যেটা লিখো এসিবি কোণ কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। ঠিক আছে, এসিবি কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবার সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আগেরটা লিখছিলাম স্থূলকোণের বিপরীত বাহু। ঠিক আছে, এবার এবং সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। ঠিক আছে, আবার যদি কেউ এটা এইভাবে লেখো, একটু সংক্ষেপে লিখতে চাও, মনে করি ত্রিভুজ এবিসি এর এসিবি কোণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু, একবার যদি লেখা দাও কোণ এসিবি সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। তো আমি লিখছি এসিবি কোণ সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। ঠিক আছে, এবার লেখো মনে করি আবার লিখছি আর কি। মনে করি বিসি এর উপর, দেখো মনে করি বিসি এর উপর তোমাদের ব্র্যাকেটে লেখা আছে বাম পাশে চিত্র। আমি যদি শুধু চিত্র এক দিই, বিসি এর উপর এবং, ঠিক আছে দেখছো বিসি এর উপর কোথায়, কোন চিত্রে? এই চিত্রে কিন্তু বিসি এর উপর, ওই চিত্রে কিন্তু বিসি এর উপর না, ওই চিত্রটা হলো বিসি এর বর্ধিতাংশের উপর। ঠিক আছে, বিসি এর উপর এবং বিসি এর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর কোথায়? বর্ধিতাংশের উপর লিখে ব্র্যাকেট লিখো চিত্র 2, মানে চিত্র 2 বর্ধিতাংশের উপর এডি লম্ব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকলাম। তো এইবার তোমরা বলো দেখি বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কি হবে? বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কিন্তু সিডি। এখানেও দেখো বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি। এই জন্য উভয় চিত্রে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ অভিক্ষেপ সিডি, দুটার মধ্যেই দেখো এটা তো এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, এই চিত্র এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে কি? এবার খেয়াল করো সবাই, প্রমাণ করতে বলছিল যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। দেখছো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহু কি? বিপরীত বাহু তো নিলাম এবি, বাকি রইল এসি আর বিসি। এই যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি অপেক্ষা, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি অপেক্ষা এই দুইটা বাহুর যে কোনো একটা, ওই আগের মতই, এই দুইটা বাহুর যে কোনো একটা বলতে আমি নিলাম বিসি, একটা বাহু নিলাম, আর বাকি রইল কি? এসি এর লম্ব বিক্ষেপ সিডি। এই দুইটি বাহু যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের পরিমাণ কম মানে মাইনাস, আর আগেরটা ছিল প্লাস, এখানে হলো মাইনাস, আর কিছু না, ডিফারেন্সটা হলো এটা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে প্রশ্নটা হলো কি, এখানে একটু আছে উল্লেখ করা দরকার, এটা কিন্তু তোমরা লিখবা না। বইয়ের মধ্যে দেখো 67 পৃষ্ঠা, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া বিশেষ নির্বাচনের নিচে ঠিক চিত্রটার উপরে উল্লেখ করা দরকার যে এ থেকে বিসির উপর লম্ব টানা হয়েছে, কিন্তু বি থেকে এসির উপর লম্ব অঙ্কনের মাধ্যমে আমরা এটা করতে পারি। ওই যে একটু আগে যদি বিসি না নিয়ে এসি নিতাম, তখন এ থেকে লম্ব না নিয়ে বি থেকে লম্ব আঁকতে হইতো, ওইটাও আমরা প্রমাণ করা যায়, কিন্তু এই কথাটা কিন্তু তোমরা লিখবা না। ঠিক আছে, ওইটা আরেকভাবে করা যায়, এটা কথা বলছি আর কি।
তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর, দেখো মনে করি ত্রিভুজ এবিসি এর এসিবি কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি, ঠিক আছে, এবং এ থেকে বিসি এর উপর, এটা হলো চিত্র 1 এ, এবং বিসি এর বর্ধিতাংশের উপর, এটা হলো চিত্র 2 এ, এডি লম্ব, এই যে লম্ব আঁকলাম, এটা লম্ব আঁকলাম। তাহলে উভয় চিত্রে দেখো বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, বিসি এর উভয় চিত্রে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। আর স্থূলকোণ বললে প্লাস আর সূক্ষ্মকোণ বললে মাইনাস। মনে রাখবা স্থূলকোণ মানে বড় কোণ, বড় কোণ হলে প্লাস, আর সূক্ষ্মকোণ মানে ছোট কোণ, ছোট হলে মাইনাস। এটা মনে রাখবা একটু, ঠিক আছে, মনে রাখার জন্য আর কি। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু, অপর দুই বাহু কি এসি এবং বিসি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি অপেক্ষা অপর দুই বাহু যে কোনো একটা, এই দুইটার মধ্যে আমরা নিলাম হলো বিসি, যেটা নিলাম এটা তো গেল, আর বাকি যেটা থাকবে ওইটা হলো লম্ব অভিক্ষেপ। এই দুইটার যে কোনো একটা আর বাকিটা লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণের পরিমাণ কম, কম মানে মাইনাস, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রমাণ। প্রমাণে দেখো আরে আবার কি জানি হইল, প্রমাণটা একটু খেয়াল করো। এখানে ঠিক ওইটার মতোই বিসি এর উপর এস এর লম্ব অভিক্ষেপ সিডি হয়। আচ্ছা এখানে এটি লেখা লাগবে না, যেহেতু আমরা ডাইরেক্ট লম্ব আছি, ঠিক আছে। একটু মুছা দিই, প্রমাণটা মুছাই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা প্রমাণটা একটু, আরে আমার ল্যাপটপ জানি আবার, ঠিক আছে। online class. আচ্ছা দেখো প্রমাণ। আচ্ছা এখানে দেখো, এই যে আমরা তো লম্ব আঁকলাম ত্রিভুজ এবি সমকোণী ত্রিভুজে, বন্ধ করে আবার আনো। আচ্ছা তাহলে এবিডি একটা সমকোণী ত্রিভুজ, এসিডি একটা সমকোণী ত্রিভুজ। আমি কিন্তু এবিডিও নিতে পারি আগে, এসিডিও আগে নিতে পারি। আমরা কিন্তু আগেরটাতে এসিডি আগে নিছিলাম, ঠিক আছে, এসিডি আগে নিছিলাম। আচ্ছা দেখো এসিডি আগে নেই, ত্রিভুজ এসিডি এ এডিসি কোণ সমান এক সমকোণ, তাই না? এই যে এই পাশে আগে দিলাম এসিডি, যেটা দরকার এটা পরে নিচ্ছি, কিন্তু আমি এবি আমার দরকার কিন্তু এবি স্কয়ার, দেখছো এবি স্কয়ারটা আমি পরে নিচ্ছি, আগে এটা নিই। এসিডি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এসিডি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই, ঠিক আছে। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য কিন্তু প্রতিবার লেখা লাগবে না, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই, দেখো পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই কি, এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার।
এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা খেয়াল করব যে এবার ওই পাশেরটা ত্রিভুজ ABD, আবার ত্রিভুজ ABD এটার মধ্যে কিন্তু ADB কোণ, এই পাশে কোণটা কিন্তু এক সমকোণ, ADB কোণ সমান এক সমকোণ। এটা থেকে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি পাই, AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার, AD স্কয়ার প্লাস BD স্কয়ার। দেখছো, এখানে আগেরটা কিন্তু হয় না, না কিভাবে আনছিল আগে, তাহলে বন্ধ করে দিতে, বন্ধ করে আবার চালু করা, হ্যাঁ লগআউট করে একবার বন্ধ করে দাও, কি যেন টিপ দিছিলাম, গ্যাস চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এবার খেয়াল করো, আগেরটাতে কিন্তু আমি BD লিখে ফেলছিলাম ডাইরেক্ট, BC প্লাস CD, মনে আছে? কিন্তু এখন কিন্তু এই যে দেখো BD কে কিন্তু আমরা কি লিখতে পারি, এবার বলো BD কে লেখা যায়, BD কিন্তু এই পর্যন্ত, BD কে লেখা যায় BC, পুরোটা হলো BC মাইনাস CD, BC থেকে CD মাইনাস করলে হয়। কিন্তু এখানে কিন্তু BD কে BC থেকে CD মাইনাস করা যায় না। দুই চিত্রে এবার দুই রকম, দুই চিত্রে এবার দুই রকম, এই জন্য আমাদের আলাদা আলাদা করতে হবে, প্রথম চিত্রে আবার দ্বিতীয় চিত্রে, ঠিক আছে। বাম পাশের চিত্রে কেউ লিখতে পারো, আর ডান পাশের চিত্র কেউ লিখতে পারো। তো আমরা লিখবো চিত্র 1, যেহেতু এখানে নাম দিছি চিত্র 2, এটাকে দিয়ে রাখি আমি 2 নাম্বার। এবার চিত্র 1 এ এই যে BD-টাকে আমরা কি লিখতে পারি, BD সমান, খেয়াল করো BD হলো এতটুকু, BD কে লিখতে পুরোটা চিন্তা করতে হবে, এই পুরোটার নাম কি BC, BC থেকে যদি CD মাইনাস করে দাও তাহলে কিন্তু BD পাবা, এই জন্য BD কে লিখতে পারি BC মাইনাস CD, ঠিক আছে। এবার এটাকে বর্গ করব, আমার দরকার BD স্কয়ারের মান, BD স্কয়ার সমান BC মাইনাস CD হোল স্কয়ার, তাই না? বা BD স্কয়ার সমান এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দেখে a স্কয়ার আমি যদি এইভাবে লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কেউ এইভাবে লিখতে পারে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, কি কথা, একটু এক লাইন কমানোর জন্য আর কি, আমার এখানে সুবিধার জন্য। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মানে bc আর b মানে দেখছো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আসলে আমরা একবার সাজায় লিখছি আর কি, বুঝছো? কি বলছি বুঝছো? আচ্ছা তাহলে সাদমান ওয়াসি লিখছে ঘুমাইতে পারি না সারা রাত ধরে, বুকের ব্যথার হাহাকার করে, বুকের ব্যথা হাহাকার করে। কি ছাত্র, কি পড়তাছে আল্লাহ, এই জন্য তার কত ভালো লাগে বলো দেখি। সাদমান ওয়াসি না, আচ্ছা ঠিক আছে, সাদমান ওয়াসি আর ওই যে আরেকটা দুই খুব বিরক্তিকর। আচ্ছা তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, দ্যাট মিন্স এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা মুছে দিলাম, এটা হলো bd স্কয়ার, এটা 1 থেকে পাই। এবার 2 থেকে কি পাই, দেখো 2 থেকে আমরা কি পাই, চিত্র 2 থেকে, আমরা চিত্র 2 এ
চিত্র 2 এ দেখো আমরা এটা কি বিডি এখান থেকে কি লিখতে পারি দেখো বিডি সমান বিডি কিন্তু এটা বিডি কে লিখতে পারি পুরাটার নাম কি পুরাটা কিন্তু সিডি মাইনাস বিসি দেখো সিডি থেকে যদি বিসি মাইনাস করে দেই তাহলে কিন্তু বিডি পাওয়া যায় এটা লিখতে হবে সিডি মাইনাস বিসি দেখো এখানে কিন্তু বিডি ছিল বিসি মাইনাস সিডি আর এটা হলো সিডি মাইনাস বিসি তো এটাকে আমরা বর্গ করে দিই দেখো বিডি স্কয়ার সমান সিডি মাইনাস বিসি হোল স্কয়ার বর্গ করে দিলাম তাহলে বিডি স্কয়ার এটাও ঠিক দেখো সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি যে কোনো একটা আগে লিখলে হলো আচ্ছা তাহলে দেখো আচ্ছা তাহলে এটাকে আচ্ছা এটার মতো করে লিখি 2 সিডি ইনটু বিসি ঠিক আছে তাহলে বা একটা লাইন লেখো দেখো বিডি স্কয়ার সমান সাদা লেখে এটার মতো যদি লিখতে চাই বিসি স্কয়ারটা আগে লিখতে পারি আমরা প্লাসই তো আছে বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এই যে সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ছিল আমরা বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লিখলাম মাইনাস 2 বিসি টা আগে লিখলাম গুণ তো এই দুটো গুণের সময় আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই তাহলে 2 বিসি ইনটু সিডি এবার দেখো চিত্র 2 এ যা পাইছি বিডি স্কয়ার সমান যা পাইছি চিত্র 1 এ দেখো বিডি স্কয়ার সমান তাই না দেখো দুইটা কিন্তু একই যদিও এটা সিডি মাইনাস বিসি এটা হলো বিসি মাইনাস সিডি বর্গ করার পরে কিন্তু দুইটা একই আসছে তার মানে উভয় চিত্রে বিডি স্কয়ার কিন্তু এক দেখছো উভয় চিত্রে বিডি স্কয়ার কিন্তু এক তাহলে আমরা লিখতে পারি উভয় চিত্রে বিডি স্কয়ার সমান ওই যেটা লিখে দাও উভয় চিত্রে বিডি স্কয়ার সমান কি বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি ঠিক আছে উভয় চিত্রে আমরা এটা লিখতে পারি দুইটা চিত্রের মধ্যে আমরা বিডি স্কয়ার সমান এটা পাইলাম ঠিক আছে এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দেই 3 1 2 3 ঠিক আছে এটা হলো 1 এটা 2 এটা 3 এবার দেখো এই 3 নম্বর বিডি স্কয়ারের মানটা দেখো এই পুরো লাইন কিন্তু বিডি স্কয়ারের মান এই বিডি স্কয়ারের মানটা আমরা 2 নম্বরে বসাই দিই দেখছো এই বিডি স্কয়ারের জায়গায় বসাই দেব ঠিক আছে 2 নম্বরে বিডি স্কয়ারের মানটা বসাই দেব আর কিছু না তার মানে সমীকরণ 2 আর 3 থেকে আমরা কি পাই তাহলে প্রমাণটা এবার মুছে দিতে হবে একটু ঠিক আছে প্রমাণটা একটু মুছে দিয়ে লিখতে হবে আর কি আর এক নংটা তো দরকার ছিল এক নংটা থাকুক এস স্কয়ার সমান এক নংটা কি ছিল এস স্কয়ার সমান এড স্কয়ার প্লাস সিডি স্কয়ার এটা রাখলাম এখানে একটু এক নম্বর আচ্ছা দেখো এবার 2 ও 3 থেকে পাই 2 ও 3 হতে পাই 2 3 থেকে কি পাই এবার 2 নাম্বার দেখো ab স্কয়ার ইকুয়াল টু ad স্কয়ার প্লাস কি আছে bd স্কয়ার এই bd স্কয়ারের মান কত এই bd স্কয়ারের মান কিন্তু পুরোটা এই bd স্কয়ারের জায়গায় পুরো লাইনটা লিখে দিলাম এটা হলো bc স্কয়ার প্লাস cd স্কয়ার মাইনাস 2 bc ইনটু cd দেখছো এই bd স্কয়ার এই দুই নয় কিন্তু ওই তিন নয়ের মানটা বসাইছি bd স্কয়ারের জায়গায় পুরো লাইনটা লিখলাম এবার খেয়াল করো ওই যে ad স্কয়ার প্লাস cd স্কয়ার দেখছো এই দুইটাকে আমরা আবার একসাথে লিখব ad স্কয়ার প্লাস cd স্কয়ার লিখে ওই যে ad স্কয়ার প্লাস cd স্কয়ার এক নয়ের মান আছে দেখো s স্কয়ার ad স্কয়ার প্লাস cd স্কয়ার এই দুইটার সমান কত s স্কয়ার এই দুইটার জায়গায় আমরা s স্কয়ার বসাই দেব এই দুইটাকে আমরা একসাথে লিখি দেখো ইকুয়াল টু ad স্কয়ার প্লাস ওইটা আগে লিখতেছি cd স্কয়ার প্লাস bc স্কয়ার পরে লিখতেছি মাইনাস 2 bc ইনটু cd তাহলে এই দুইটার জায়গায় আমরা লিখতে পারি s স্কয়ার এক নঙ্গে যেটা দেখাইলাম s স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2 bc ইনটু cd এটা হলো এক নং থেকে এক নং হতে এটা প্রমাণিত ঠিক আছে তার মানে ওইটা ছিল শুধু প্লাস আর এটা হলো মাইনাস ঠিক আছে বুঝতে পারছো এই দুইটা খুব ইম্পর্টেন্ট জ্যামিতি কিন্তু এই দুইটা এবং 3.3 3.4 করলাম তো 3.5 ও খুব ইম্পর্টেন্ট এটা এরপরে নিয়ে আসতে পারবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ঠিক আছে আজকের এই দুইটা বেশি দিলে আবার পারবা না এই দুইটা জ্যামিতি অবশ্যই ভালো করে পড়বা ঠিক আছে ভালো করে পড়ে সাথে সাথে লিখবা
যদি পারতে চাও আর কি। আর যদি মনে করো না আমার পারার দরকার নাই, তাহলে তো এটা ভিন্ন ব্যাপার। যদি পারতে চাও অবশ্যই এটা ভালো করে পড়ে সাথে সাথে লিখবা। যদি লিখতে পারো তাহলে আর ভুলবা না, ঠিক আছে? তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো এবং HW করবা এবং এগুলো ভালো করে পড়বা। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ, আবার রবিবারে ক্লাস হবে ইনশাল্লাহ।